নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছি আমি দেবারতী। আর আজকে যে বিষয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন যে মুর্শিদাবাদ সফরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি সেই বিষয়ে একে একে আসবো। কিন্তু তার আগে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা খবরে একটু না আলোকপাত করলেই নয়, বা আমার সঙ্গে যারা প্যানেলিস্টরা রয়েছেন তাদের মত না শুনলেই নয়। সেটা হচ্ছে যে ডিজে কাঁটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড় থেকে নামবে কবে? কারণ যে কণ্ঠ উনি দিয়েছেন বা দেননি সেটা নিয়ে একটা বিস্তর জল্পনা কথা ইত্যাদি চলছে। কেন বলছি এই কথাগুলো? কারণ আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে যা হয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়ছে বলেই মনে করা হচ্ছে। কারণ 15ই জুলাই তাকে দুপুর 12টায় এই ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতেই হবে। আর কোনো উপায় নেই, এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই। এবং যেটা বারবার এখানে বিচারপতি প্রশ্ন করছেন যে যখন সুরক্ষা কবচ বা রক্ষা কবচ দেওয়া হয়েছে তারপরেও কি কারণে আপনি আসছেন না, বা আইনজীবীকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার মক্কেল কেন এরপরেও আসছে না। ফলে এখন এই মামলাটি, যেটা আরেকটি যে মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা হয়েছিল, সেটাকে তুলে নেওয়া হয়েছে। এবার 15ই জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হতেই হবে কণ্ঠস্বর বা ভয়েস স্যাম্পল টেস্টের জন্য। এটা আর এখানে কিচ্ছু করার নেই। এটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো দীর্ঘদিন ধরে জমা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়মন্ড হারবার মডেলের মধ্যে চালানো সেবাশ্রয় প্রকল্প। সেই সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ উঠেছে, আপনারা দেখেছেন। নতুন করে সেগুলো না বললেও আজকে যে কথা সামনে আসছে সেটা হচ্ছে এক মহিলা যিনি ট্রিটমেন্ট করাতে গেলেন তার পাটাই বাদ চলে গেল এই সেবাশ্রয়ে গিয়ে। এর এফআইআর দায়ের করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং অবশ্যই মুর্শিদাবাদে যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, কি কি বললেন, খুব বাছাই করা কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমার সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন এগুলো নিয়ে ডেফিনেটলি বিস্তারিতভাবেই কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন চার্লস নন্দী, বিজেপি মুখপাত্র। চার্লস দাকে স্বাগত জানাবো। রয়েছেন আমার সঙ্গে তৃণমূল মুখপাত্র নীলাঞ্জন দাস। নীলাঞ্জনকে স্বাগত জানাবো। এই বাইরের থেকে, স্টুডিওর বাইরে থেকে আমার সঙ্গে রয়েছেন কৌশিক ভট্টাচার্য, কংগ্রেস মুখপাত্র। কৌশিক দাকেও স্বাগত জানাবো। আমি প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি আসি, কিন্তু আমি একটু শুরু করবো আজকে নীলাঞ্জনকে দিয়ে। নীলাঞ্জন, এই যে একটা যাব না রক্ষা কবচ চাওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মানে এতবার এড়িয়ে যাওয়ার কারণ কি? ডিজের মন্তব্য, সেই মন্তব্য উনি করেছেন, প্রকাশ্য জনসভা থেকে করেছেন। আজকে এতগুলো তলব এড়ানো, এতবার রক্ষা কবচের জন্য আবেদন করা, এগুলোর তো প্রয়োজন ছিল না। কি কারণে এটা করা হচ্ছে, বা তোমাদের কি অ্যাসেসমেন্ট, কি মনে করছো তোমরা? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে কেসটি করা হয়েছে, যে ডিজে মন্তব্য যেটা তিনি করেছিলেন, এটা একটা মানে কথা বলার একটা ভঙ্গি। এবার সেটা দিয়ে মানুষে কি বুঝেছে আমি জানি না। কিন্তু আমরা গত পরশু আমি সচক্ষে যেটা দেখলাম যে গোটা ওই কালীঘাট চত্বরে, হাজরা চত্বরে যেরকমভাবে ডিজে বাজানো হলো এবং মানুষের উপরে যেই প্রহার করা হলো, সেটা আমরা যেটা নোটিস করলাম, আমার মনে হয় এরকমই বিজেপি কিছু একটা ভেবে নিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম কিছু মিন করেছে। যাই হোক, এই যে কেসটা হয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে যখন অভিযোগ, তার একটা রাইট আছে অ্যান্টিসিপেটরি বেল চাওয়ার। সেটা তিনি চাইতে পারেন, তিনি তার উকিলের মাধ্যমে তিনি তার বক্তব্য রাখতে পারেন। সেই জিনিসটা, তার বক্তব্যের কোনো ইমিডিয়েট কোনো আউটফল হয়েছে, কোথাও কোনো দাঙ্গা লেগেছে, কোথাও কোনো মানুষের ওপর কোনো ভায়োলেন্স হয়েছে, এরকম কিন্তু কোনো নজির নেই। আর উনি এই বক্তব্য রেখেছিলেন ইলেকশনের সময় এমসিসি চলছিল। তো যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যতে তখন ক্রিমিনাল থাকতো, তো তখন কেন ইলেকশন কমিশন কেন তার কগনিজেন্স নেয়নি, বা কেন ইলেকশন কমিশন তার এগেনস্টে কোনো এফআইআর দায়ের করেনি? আর এই ধরনের এর থেকেও ডেঞ্জারাস একটি মন্তব্য সেই সময় ইলেকশন চলাকালীন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেছিলেন, যে উল্টা লটকা কর সিধা কর দেঙ্গে। সেটা নিয়ে কিন্তু একটা এফআইআর রেজিস্টারও করেনি এই ডবল ইঞ্জিন সরকারের পুলিশ। তো দ্বিচারিতা রয়েছে, আইন একটা ব্যবস্থা, ব্যবস্থাটা চলবে। এটা তো একটা ইন্ডিভিজুয়াল মামলা, একজনের করা একটা মামলা, কিন্তু এটা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা দিয়ে আমি ধরুন বললাম যে এই যে ধরুন নাগরিক হিসেবে এটা কেউ করতে পারে না, নাগরিক হিসেবে কেউ করতেই পারে, নিশ্চয়ই মামলা করতে পারে। নাগরিক হিসেবেই একজন কিন্তু মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু করতে গেছিল, তখন তাকে বলা হয়েছে এখন কেন, তখন আসেননি কেন, এই প্রশ্নটা করা হয়েছে। এইটাই বলা হয়েছে, এক্স্যাক্টলি এটা বলা হয়েছে। না, একদমই মিথ্যা কথা বলছেন আপনি, আপনার ইনফরমেশন কারেক্ট করুন, চেক করুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্টলি বলেছিল যে তৃণমূলের লোকেদেরকে উল্টা লটকা কর সিধা করতে হবে।
এইটাই বলেছিল। তৃণমূল এটাই তৃণমূল বলেছিল। কথাটা বলেই। তৃণমূল আচ্ছা। কথাটা বলেছে ওকে একশো- গুন্ডাদের, বলেছে মমতা গুন্ডাদের। বন্দ্যোপাধ্যায়ের লোকেদের এই দিদিকে গুন্ডে, ঠিক একবার আছে, বলে। এই কথা অ্যাবসলিউটলি গুন্ডাদের, আমি তৃণমূল কথাটা এই বলেন। কথাটা অমিত শাহ একবার বলেননি, অন্তত 4-5 বার যতগুলো আচ্ছা, র্যালি না, করেছেন ঠিক আছে, ততগুলো- আমি- অমিত শাহ আজকে সাবজেক্ট নয়, কিন্তু আমি না, আমি বলছি যে অভিষেক অভিষেক- বন্দ্যোপাধ্যায়ের অ্যাবসলিউট এটা তার অধিকার রয়েছে টু সিক প্রোটেকশন, কারণ তিনি যেই বক্তব্য একটা রাজনৈতিক সুরক্ষা বক্তব্য কবচ রেখেছিলেন। দেওয়ার পরেও Right. তদন্তে সহযোগিতা না করার কি কারণ? হ্যাঁ, তদন্তে মাননীয় সহযোগিতা- বিচারপতি বলছেন যে আপনাকে তো নিরাপত্তা দেওয়া হয়েছে, তারপরেও কি অসুবিধা? আমরা তো দেখলাম নিরাপত্তার তো ছিঁড়ি আমরা দেখছি, নিরাপত্তা দিয়ে তো আগের দিন আমাদের ছাত্র যুব র্যালি আসার উচিত ছিল, তাহলে তো আর সেখানে ডিম বৃষ্টি হতো না বা মানুষকে মানে গলায় ফাঁস দিয়ে মেরে দেওয়ার চেষ্টা হতো না, যেই জিনিসটা বিজেপি কিন্তু গুন্ডা বাহিনী মারাত্মক করছে। অভিযোগ করছে, এগুলো পুলিশের- হয়েছে? আমার সাথে হয়েছে দেবারতী দি, আমার মনে হয় আপনি আপডেটেড নন। আমাকে গলায় ফাঁস দিয়ে মেরে দেওয়ার চেষ্টা হয়েছে, আমায় মাটিতে ফেলে লিঞ্চ করার চেষ্টা হয়েছে, সেই কারণে সেদিনকে আপনার চ্যানেল থেকে আমাকে কন্ট্যাক্ট করা হয়েছিল বা পার্টির তরফ থেকে অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা বলা হয়েছিল, আমি আসতে পারিনি। যাক গে, সেটা আমি আমার ব্যক্তি আলোচনা করতে আসিনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ললেসনেসে আজকে বাংলা মানে এইটাই আজকে চিত্র হয়ে গেছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপরে এই যে সো কল ডিম থেরাপি এটা হয়েছে, এবং শুধু ডিম না, তার উপরে পাথর ছোড়া হয়েছে। সেই সময় তিনি একটা হেলমেট পরে না থাকলে এতদিনে তার কিছু একটা হয়েছে। মানে তোমরা যখন ধরো থানায় যাচ্ছ এই অভিযোগগুলো করতে, তখন তোমাদের এই অভিযোগ নেওয়া হচ্ছে না? না, আমি আপাতত শুধুমাত্র একটা ইমেল করেছি, পার্টির তরফ থেকে কি করা হবে জানি না, আমি একটা ইমেল করে আমি আমার যেহেতু আমি নিজে আহত, হ্যাঁ। সেইটা আমি নিশ্চয়ই আমি জানিয়েছি, সেটা অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আমার যা করার করেছি। বেশ, দাদা। না দেখুন, এখানে প্রথমেই বলতে হবে যে অভিষেক ব্যানার্জি, যার কথা আপনারা বলছেন, বাংলার রংবাজ এবং ছেনো মাস্তান, এই অভিষেক ব্যানার্জি যেটা চেষ্টা করেছিলেন, আপনাদের পুরুলিয়ার যে ওর স্পিচ ইলেকশনের আগে শুনবেন এই রংবাজ, কাঁথি স্পিচ শুনবেন এই রংবাজের, দক্ষিণ 24 পরগনায় জাহাঙ্গীরের সঙ্গে ওনার যে রংবাজের স্পিচ, তাতে উনি পরিষ্কার বলছেন যে ইলেকশনের রেজাল্ট 4 তারিখ বেরোনোর পর দুপুর 12টা থেকে আমি হব বাংলার, আমি চার্জে থাকব, মমতা ব্যানার্জি থাকবে না। সেদিন রবীন্দ্রসঙ্গীত বাজবে না, ডিজে বাজবে। উনি কাঁথির যে জনসভা ইলেকশনের আগে 15 দিন আগে, সেখানে থেকে উনি বলেছিলেন, আমি আমার দলের লোকেদের বলেছি এলাকা ধরে ধরে প্রত্যেক ওয়ার্ড ওয়াইজ, প্রত্যেক ব্লক ওয়াইজ, প্রত্যেক অঞ্চল ওয়াইজ প্রত্যেক বিজেপি নেতাদের নাম তৈরি রাখুন, বিজেপি নেতাদের নাম তৈরি রাখুন, বিজেপি নেতাদের নাম তৈরি রাখুন, এদের ইলেকট্রিক চুল্লিতে ভরা হবে। জাহাঙ্গীর একদমই বলেননি, বলেছিলেন কিছু মানুষ এরপরে করবে। এরপরে উনি বলেছিলেন জাহাঙ্গীরকে, উনি বলছিলেন আমি জনসভায় আসছিলাম, তো জাহাঙ্গীরকে বলছিলাম জাহাঙ্গীর কি লাগবে, তো জাহাঙ্গীর বলে দাদা কিছু ইলেকট্রিক চুল্লি পাড়ায় পাড়ায় করে দেবেন। তো এই যে রংবাজি এবং বিজেপির নেতাদের কর্মীদের পুড়িয়ে মারার যে ছক, না, আমি চার্লসদা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিলেন হচ্ছে অনুব্রত মণ্ডল, মাথায় অক্সিজেন পৌঁছতো না, উন্নয়ন কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকতো, চরম চরম ঢাকও বাজতো, তো এবার হ্যাঁ নকুলদানা হতো, গুড় বাতাসা হতো। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি অনুব্রত মণ্ডল থাকেন, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাহাঙ্গীর? কেন বিজেপি দিলীপ ঘোষ নেই, বলছে পাথর মারতে হবে? না দেখুন, আপনার মন্ত্রী জাহাঙ্গীর তো পুষ্পা ঝুঁকেগা নেই দেখলেন তো, এখন তো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আর অভিষেক ব্যানার্জি সেই অবস্থাই হয়েছে, ও বলছিল ডিজে বাজাবে, এখন তো বাড়িতে বসে হারমোনিয়াম বাজাতে সাহস পাচ্ছে। এরপরে আপনাদেরকেও কত কিছু পড়ে হাঁটতে হবে, বাড়িতে বসে হারমোনিয়াম বাজাতে পারছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যখন হচ্ছে, ডিজে মন্তব্য একটু বাংলার মানুষকে আরেকবার মনে করাবো, আমি একবার শোনাই, আমি আসছি দাদা। তারপরে যেটা কিছুক্ষণ আগে চার্লসদা বলছিলেন, ডিজে মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে, কারণ কোনো জনপ্রতিনিধি এই কথা বলছেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে, সেটা নিয়ে দীর্ঘ সমালোচনা হয়েছে এবং মামলাও চলছে। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনে করাই বাংলার মানুষ। অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে, তৈরি থাকো। এই ছিল ডিজে বাজবে, আর এখনো বাড়িতে বসে হারমোনিয়াম বাজাতে পারছে না, ওর খোঁচা দাড়ি হয়ে গেছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে।
এ তো অভিষেক ব্যানার্জি না, উনি হাফপ্যান্ট পরে সেটা বোধহয় আমরা বলতে পারবো না দাদা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পরে ঘুরছেন সেটা আমরা বলতে পারবো না। যাই হোক। মর্নিং ওয়াকে আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ তিনি মানে তাদের পার্টির যেটা ইউনিফর্ম সেটা পরে উনি সকালবেলা উনি মর্নিং ওয়াক করতে করতে যেই কথাগুলো বলছেন যে আপনারা তাড়াতাড়ি ছেড়ে দিন, নালে পরে বাড়িতে ঢিল মারবে, মমতা ব্যানার্জির খাটের উপর উঠে ছেলেমেয়েরা নৃত্য করবে, এই কথাগুলো মন্ত্রী বলছে, রাজ্যের মন্ত্রী। আর কি বলবো, এইটাই আমাদের এখন বাংলার মানে অবস্থা। কোনো বেশ, দেবজিৎ সরকার বিজেপির প্রধান মুখপাত্র কি বলেছেন এই বিষয়ে একটু শোনাবো আপনাদের, দেখুন। ধমক দিচ্ছেন, রেগে যাচ্ছেন, অপছন্দ করছেন, সেগুলো তো স্বাভাবিক। এতদিন ধরে তো আদালত বস্তুটাতেই তো ওনাদের আপত্তি ছিল। হঠাৎ করে আদালত নিয়ে এত আদালতে যাওয়া শুরু হলো কিভাবে কে জানে। ওনারা তো আদালত বন্ধই করে দিতেন। জজ সাহেবের বাড়িতে পোস্টার লাগিয়ে দিয়েছিলেন, একজন জজ সাহেবের বাড়িতে ঢুকে পড়েছিলেন, জজ সাহেবের ঘরের মধ্যে ঢুকে তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয়েছিল, মহিলা জজ সাহেবের ওপরে অত্যাচার করা হয়েছিল, মহিলা জজ সাহেব, পুরুষ জজ সাহেব সবার পরিবারকে খুন করে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। যখন এনআরসির শুনানি চলছিল, এনআরসির নয়, আমাদের এসআইআরের যখন শুনানি চলছিল, সেই সময় তাদেরকে খুন করে ফেলা হতো। সেই রাত্রিরে অন্তত 5 জন জজ সাহেব, এখনো পর্যন্ত ওই মহিলা জজ সাহেবার কাতর আবেদন আমরা ভুলিনি, সেটাও এখনো কানে বাজে। সুতরাং এইসব ঘটনা যখন চালিয়েছে যারা, তাদের সম্বন্ধে অভিষেকবাবু কি তখন বলেছিলেন বা কি তাদের প্রতিক্রিয়া ছিল, সেগুলো এই কথা দেবজিৎ সরকার বলছেন। আমি একটু কৌশিক বাবুর কাছে আসতে চাইবো। কৌশিকবাবু, আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টিকে, যে এই রক্ষা কবচ দেওয়ার পরে, যেটা মাননীয় বিচারপতিও প্রশ্ন তুলছেন, যে রক্ষা কবচ দেওয়ার পরেও কিসের অসুবিধে, কেন একটা নতুন করে আবার হঠাৎ এই মামলাটা করা হলো, কেন হাজিরাতে এত আপত্তি, কি মনে হচ্ছে আপনাদের? আচ্ছা, এই আজকের এই ঘটনা, বিচারকের ঘটনা মানে বক্তব্যের আগে আমাদের আমি একটু ফিরে যেতে চাই একটু। অভিষেক ব্যানার্জি কে ছিলেন, কেন আজকে অভিষেক ব্যানার্জি হয়েছেন, এবং কি প্রেক্ষিতে আজকে অভিষেক ব্যানার্জির এই কোর্টের যাওয়া না যাওয়া ডিম ছোঁড়া নিয়ে আজকে এই ইস্যুটা হয়েছে। অভিষেক ব্যানার্জি কোনোদিনই একজন রাজনৈতিক, মানে কোনোদিন রাজনীতি করেননি, রাজনৈতিক ব্যক্তিত্বও ছিলেন না। ওনার পিসি ক্ষমতায় আসার পরে ক্ষমতা একটা হস্তান্তরের জন্য ওনাকে আনা হয়েছিল, এবং মমতা ব্যানার্জি বলেও ছিলেন যে অভিষেক তো ছোটবেলায় বাড়িতে তেরঙ্গা পাতা নিয়ে বন্দে মাতারাম করে ঘুরে বেড়াতো, 2 বছর বয়স থেকে রাজনীতি করছে। হ্যাঁ, বাড়িতে বন্দে মাতারাম করে ঘুরে বেড়াতো, কোনোদিন ছাত্র রাজনীতিও করেনি। কোনোদিন আমরা যখন রাজনীতি করেছি, ওনার বাবা মা কাকা কাউকে দেখিনি, অভিষেক ব্যানার্জিকেও দেখিনি রাজনীতি করতে। মমতা ব্যানার্জি, রাহুল গান্ধীকে রাজনীতি করতে দেখেছি না, আপনাকে আমি কিছু বলিনি আপনি বলার সময়। হ্যাঁ, আমরা কোনোদিন দেখিনি। তো এটা অভিষেক ব্যানার্জি ইজ নট আ পলিটিক্যাল ফিগার। একটা ক্ষমতা হস্তান্তরের জন্য মমতা ব্যানার্জি ওনাকে এনেছিলেন, এবং সেখানে যা হবার হয়েছে। ওনার পলিটিক্যাল কোনো এডুকেশন যেহেতু নেই, উনি যখন যা খুশি বলেছেন, পঞ্চায়েত ইলেকশনের সময় এমনভাবে ইলেকশন করেছেন সেটাই ছাড় পেয়ে গেছেন। তারপরে যখন চাকরি কেলেঙ্কারির সময় কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পলিং হলো, ফরেন্সিক টেস্ট হলো, সেটা গেল গত সেপ্টেম্বরে। সেটা অভিষেক ব্যানার্জির সাথে মিলিয়ে দেখার কথা ছিল সিবিআই এর, ইডি, কিন্তু ইডি সিবিআই সেটা কিন্তু একবারও এতে এখনো অবধি তোলেনি কোর্টে যে অভিষেক ব্যানার্জির সাথে ওটা মিলিয়ে দেখুন। সেটা মিলিয়ে দেখালে কিন্তু আজকে অভিষেক ব্যানার্জি অনেকদিন আগেই, হয়তো ইলেকশনের আগেই ওনার জেল যাত্রা হতে পারত। ইডি সিবিআই এগুলোকে ঘরে তুলে রেখেছিল, এটা কিসের জন্য তুলে রেখেছিল জানি না। এবং আজকেও যেটা হচ্ছে সেটা অভিষেক ব্যানার্জি মনে করছেন আজকেও কিছুদিন উনি যদি কোর্টকে খেলিয়ে যেতে পারেন, ইডি সিবিআইকে ম্যানেজ করে দেবেন বিজেপির সাথে। কোথাও নিশ্চয়ই একটা আঘাত হয়ে আছে, যেমন মমতা ব্যানার্জি 28 জনের মধ্যে 27 জন এমপিকে আপাতত দিয়ে দিয়েছেন বিজেপিকে সাপোর্ট করার জন্য। এইসবগুলো চলছে, একটা লোক দেখানো ব্যাপার চলছে যে আমাকে বিজেপি হেনস্থা করছে। আসলে কোথাও একটা অভিষেক ব্যানার্জিকে ধরা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত দোষ যখন আপনারা হাতটা মেলাতে যাচ্ছেন কেন, ডাকছেন কেন বৈঠকে? হাইকমান্ড কেন ডেকে পাঠাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ দিয়ে দিচ্ছেন বিজেপির হাত শক্ত করার জন্য। তাহলে না না না, আমি জাস্ট প্রশ্নটা জুড়ে দিলাম, আপনি বলুন, মানে আপনি বলছেন বিজেপির হাত, কৌশিকদা আপনি বলছেন বিজেপির হাত শক্ত করার কথা, তো আমি সেটাই বলছি। তাহলে যখন এত কিছু জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, আপনারা ডাকছেন কেন মিটিংয়ে? হাইকমান্ড কেন ডেকে পাঠাচ্ছে? আজকে ইন্ডি জোটে
একটা অল ইন্ডিয়া ইন্ডিজোট? পার্টির কিছু বাধ্যবাধকতা আছে, এটাই বলছি। সেখানে সিপিএমও কি আছে, অবস্থা? আমরাও আছি, অরবিন্দ কেজরিওয়ালও আপনাদেরই তো আছে। franchise, সেই আপনাদের জায়গা থেকে branch। না, আপনার কিছু বলার থাকলে আপনি আমাদের বলবেন। franchise আপনি কিছু চিরকালই বলবেন। আচ্ছা একটু শুনে নিই, একটু শুনে নিই, একটু কৌশিকের সেখানে বক্তব্য শুনে নিই আমি বাধ্যবাধকতা আসছি। আছে। হ্যাঁ, এবং ইন্ডিজোট থেকে মমতা ব্যানার্জি কিন্তু ইন্ডিজোটের জোট থেকে প্রায় অরবিন্দ কেজরিওয়াল এবং অখিলেশ যাদবের সঙ্গে একটা প্যারালাল জোট উনি তৈরি করতে চেষ্টা করছিলেন, কারণ সেখানে উনি বুঝতে পেরেছিলেন ইন্ডিজোটে কংগ্রেসের জায়গা, মানে কংগ্রেসের সঙ্গে থেকে উনি সেই জায়গাটা নিতে পারবেন না, দরকার মতো বিজেপিকে সাপোর্ট দেওয়া কিন্তু না দেওয়া এই ব্যাপারটা উনি ইন্ডিজোটে থেকে করতে পারবেন। এটা একটা তো প্রথম থেকে ব্যাপার চলে আসছে। আজকে দেখুন যে কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস দু জায়গায় ভাঙলো, একটা দিল্লিতে ভাঙলো, একটা পশ্চিমবঙ্গে ভাঙলো, এবং একটা যেখানে ভাঙলো পশ্চিমবঙ্গে সেখানে কারা এলেন? ববি হাকিম, অরূপ বিশ্বাস। আপনি কি মনে করেন এরা মমতা ব্যানার্জিকে ছেড়ে বেরিয়ে গেছে? না, এখানে কোনো একটা অ্যালায়েন্স তৈরি হচ্ছে তাদের নিজের লোকেদের বাঁচিয়ে রাখার জন্য, আপাতত একটা সিডিং করে রাখা হচ্ছে, দরকারে অদরকারে আবার তাদেরকে নিয়ে আসা হবে, এবং সেইভাবে একটা খেলা চলছে। এবং সেন্টারে 28 জনের মধ্যে 20 জন এমপিকে উনি এবং 6জনকে দিয়ে দিয়েছেন আরএস এর রাজ্যসভার এমপি, ওনারা দিয়ে দিয়েছেন যাতে দরকার মতো বিজেপিকে আপাতত সাপোর্ট করে। অভিষেক ব্যানার্জিকে সত্যিই যদি ধরার হতো, কালীঘাটের কাকু সুজয় ভাদ্রর ভয়েস ফরেন্সিক স্যাম্পল গত জুন মাসে হয়ে এসছে, গত হতে গেছিল রাত্রিবেলা অনেক নাটক করে, সেপ্টেম্বরে সেই ফরেন্সিক না কৌশিক দা, তাহলে আপনি বলছেন সেটিং, না সেটিং, আমি একটু সংক্ষেপে, আমি একটা ব্রেক করি তাহলে দাদা, আমি আসছি আপনার কাছে, আসছি। হ্যাঁ, সেই ভয়েস স্যাম্পলিং এখনো কিন্তু গত সেপ্টেম্বর থেকে এখনো হ্যাঁ। সিআইডি একবারও কিন্তু চাইলো না কেন স্যাম্পল দুটো ম্যাচ করার, কারণ সেখানে একটা শিওর শট যে যদি স্যাম্পল ম্যাচ হয়ে যায় অভিষেক ব্যানার্জি আর জেলের বাইরে থাকতে পারবে। মোট কথা আপনারা বলছেন সেটিং। আমি এখানে যারা দুজন রয়েছেন দুটো দলের প্রতিনিধি, আমি তাদের কাছে আসবো, দাদা প্লিজ, আমি একটা ব্রেক নিয়ে আমি আসছি কৌশিকদা, আমি আসছি, একটা ব্রেক নেব, বিরতির পর ফিরে এসে যে অভিযোগ কৌশিকদা করছেন তার কতটা সারবত্তা আছে, এখানে দুই রাজনৈতিক দলের প্রতিনিধি কি মনে করছেন, খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমি যে অভিযোগটা কৌশিকদা করছেন বা যেটা ইঙ্গিত করছেন, আমি একে একে দুজনের কাছে উত্তর নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এই কারণে ছাড় পেয়ে যাচ্ছে যেটা বলছেন উনি? দেখুন, এটা তো উনি যেটা বলছেন ওটা সিপিএম এর একটা থিওরি ছিল, বিজেমূল, বিজেপি তৃণমূলের আঁতাত, তার উত্তর তো সিপিএম পেয়ে গিয়েছে। আর বিজেপি তৃণমূলের আঁতাত হতেই হবে কেন? তাই যদি হয় তাহলে আজকে দেখুন বিজেপি ক্ষমতায় আসার পরে ওদের মন্ত্রী জেলে গিয়েছে, তৃণমূলের ওদের কাউন্সিলর জেলে গিয়েছে, অভিষেকের এগেন্সে কতগুলো কেস হয়েছে। কিসের আঁতাত? আমাদের তো আঁতাত করার প্রয়োজন নেই, আমাদের তো আঁতাত মানুষের সঙ্গে। মানুষ রায় দিয়েছে, ভারতীয় জনতা পার্টি একদম ক্লিন, উনার কোনো দুর্নীতি নেই জীবনে। কি বললেন কৌশিকদা, শুনতে পেলেন আরেকবার? ববি হাকিমের কোনো দুর্নীতিই নেই জীবনে, সেই জন্য উনি ছাড় পেয়ে গেছেন। আচ্ছা, ও আচ্ছা, এই ওয়াশিং মেশিন তত্ত্ব, না, ওয়াশিং মেশিন তত্ত্ব তো আপনাদের দিক থেকে আমরা শিখেছি, তো আপনাদের মনে নেই? আপনাদের এই মানুষ ভূঁইয়া চলে গেলেন তৃণমূলে, কংগ্রেস থেকে তৃণমূলে চলে গেলেন, তারপরে ওয়াশিং মেশিন মানুষ ভূঁইয়ার এগেন্সে কোনো অ্যাকশনই হলো না। আমাদের ওয়াশিং মেশিনের কোনো বিষয় নেই, তৃণমূলকে জিজ্ঞেস করুন। আমাদের এখানে ওয়াশিং মেশিনের কোনো বিষয় নেই। আমরা বাংলার মানুষের রায়ে, বাংলার মানুষের আশীর্বাদে ক্ষমতায় এসেছি। আপনাদের এখনো পার্টিটা তো সাইনবোর্ড হয়ে আছে, আর আছে দু জায়গায়, মালদা আর মুর্শিদাবাদে খানিকটা। শুনুন, আপনারা তো আজকে কালকেও অন্য রাজ্যসভার এমপি এনে তাদেরকে আবার রাজ্যসভার এমপি করছেন। আপনারা একটা লিডার তৈরি করতে পারতেন না? সুভাষ বোস আপনাদের লিডার, বল্লভ ভাই প্যাটেল আপনাদের লিডার, আপনারা একটা লিডার কেন কর্মীও তৈরি করতে পারছেন, একটা রাজ্যসভার এমপিও তৈরি করতে পারছেন না? এখান থেকে চুরি করে সেই জন্যই তো আপনারা শূন্য হয়ে আছেন পশ্চিমবঙ্গে, বুঝতে পারলেন না? আপনার রাজ্য সভাপতি জামানত বাজেয়াপ্ত হয়েছে, ভুলে যাচ্ছেন কেন? আপনার রাজ্য সভাপতি জামানত বাজেয়াপ্ত হয়েছে, নিজেরটা ঠিক করুন না, নিজের ঘরটা দেখুন, বিজেপি নিয়ে ভাবতে হবে না। আরে ভারতীয় জনতা পার্টি নিয়ে ভাবতে হবে না, আপনি নিজেরটা দেখুন, রাজ্য সভাপতিকে জেতান আগে, তারপরে কথা হবে। আমি কৌশিক একটু নীলাঞ্জনের উত্তরটা নিই। ওনার কথাগুলো অনেকটাই হাস্যকর লেগেছে আমার, এবং উনি যেরকমভাবে আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্স সেটাকে উনি যেরকমভাবে, যেই ভাষ্যটা অ্যাকচুয়ালি বিজেপি বলে ইন্ডিজোট করে, সেই জিনিসটা একজন কংগ্রেসের মুখপাত্র হয়ে তিনি ইন্ডিজোট বলছেন, সেখান থেকেই বোঝা যাচ্ছে যে উনি কি কোন মানসিকতা থেকে আছে। হ্যাঁ, মানে উনি ওখানে ওই জায়গাটাতে ওনার মানে পিন্ডি সত্যি পাকিয়ে গেছে। যাই হোক, তো উনি যে জিনিসটা বলার চেষ্টা করছেন যে বিজেপি এবং তৃণমূলের এই যে সেটিং তত্ত্ব,
সেটিং তত্ত্ব যদি থাকতো তাহলে তো আমরা আর হেরে যেতাম না বা এতটা আমরা প্রতিকূলতার সামনে আসতাম না। তো সেই জায়গাতে এই যেটা বলা হতো, এগুলো সিপিএম এর বক্তব্য যে দিল্লিতে মোদি, বাংলায় দিদি, এই জিনিসটা তো অ্যাকচুয়ালি নয়। তাদের সাথে আমরাই তো ফ্রন্টে এসে ফাইট করেছি, সেখানে আমরাই ফ্রন্টে এসে ফাইট করেছি। এবং উনি যেই কথাটা বলছিলেন যে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাত্র রাজনীতি করতে দেখেননি, সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র রাজনীতি করেননি, কিন্তু ওনার নেতা রাহুল গান্ধী, তাকে হয়তো উনি ছোট্ট থেকে হয়তো ছাত্র রাজনীতি বা মানে একদম কিশোর বয়স থেকে রাজনীতি করতে দেখেছেন, আমি জানি না। তো সেই জায়গা থেকে মানে এই ধরনের যে বক্তব্যগুলো যখন আমরা রাজনৈতিক স্ফিয়ারে রাখি, আমাদের একটু ভেবে কথা বলা উচিত এবং নিজেদের পেছনের গার্ডেনটাকেও দেখা উচিত। উই হ্যাভ টু লুক অ্যাট দ্য এলিফ্যান্ট ইন দ্য হাউস। কৌশিকদা, খুব ছোট করে, রাহুল গান্ধী ছোটবেলা থেকে রাজনীতি করছেন এইরকম আমরা খুব একটা প্রমাণ পাইনি বা দেখিনি। এটা এক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে যেটা নিয়ে সব থেকে বেশি অভিযোগ উঠেছে পরিবারতন্ত্রের, সব থেকে বেশি তো সেটা কংগ্রেসের বিরুদ্ধে উঠেছে। তো পরিবারতন্ত্রের রাজনীতি রাহুল গান্ধী করেছে, করতে হয়েছে ওনাকে, কারণ অপশন ছিল না। গান্ধী আজকের দিনে রাহুল গান্ধী অত্যন্ত ইম্পর্টেন্ট লিডার, আমি রাহুল গান্ধীর নিয়ে কিছু বলছি না, কিন্তু এই যে বক্তব্যটা যে একজন ছাত্র রাজনীতি করলে তবেই একটা দলের লিডারশিপ দিতে পারবে, এগুলো বোকা বোকা কথা, এগুলো কোনো তত্ত্বই নয়, এগুলো জাস্ট এই আলোচনার টেবিলে এইসব বলার জন্য ভালো লাগে, ফালতু কথা এগুলো। কৌশিকদা, হ্যাঁ, প্রথম কথা, আমরা যখন রাজনীতি করেছি ওনার ফ্যামিলির কেউ কোনোদিন রাজনীতি করতে আসেনি, সুতরাং শুধু অভিষেক ব্যানার্জি কেন, ওটা রাজনৈতিক পরিবার ছিলই না। উনি একা তখন লড়েছিলেন, কংগ্রেস সঙ্গে ছিল বলে লড়েছিলেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাহুল গান্ধীর কথা বলছেন, রাহুল গান্ধী বাড়িতে উনি দেখেছেন যে, কারণ ওনার তখন রাজনীতি করতে দেওয়া হয়নি, কারণ ওনার বাড়িতে ওনার ঠাকুমা, ওনার বাবা যেভাবে গুলি খেয়ে কিংবা বোমে মারা গেছিলেন, দেয়ার ওয়াজ আ প্রহিবিশন ইন দেয়ার হাউস টু ডু পলিটিক্স, একদম প্রহিবিটেড ছিল, কারণ তাদের বাড়িতে একটা ভয়ঙ্কর ভীত অবস্থায় ছিল, পরিবারের এক এক করে সব দেশের কোনো একটা কারণে প্রাণ দিচ্ছে। সুতরাং আপনি যদি রাহুল গান্ধীর সাথে অভিষেক ব্যানার্জির তুলনা করবেন, আমি বলবো আপনি দারুণ বুদ্ধিমান লোক। আমি বোকা বোকা কথা বলেছি, আপনি ভীষণ বুদ্ধিমান লোক, সেই জন্যই আপনি তৃণমূল করছেন। হ্যাঁ, আর কিছুদিন পরে আবার ক্ষমতায় এলে আবার কিছু পয়সা রোজগার করতে পারবেন, এই জন্য আশায় আপনি ভীষণ বুদ্ধিমান। আর হচ্ছে কি বলে পরিবারতন্ত্র, রাজনাথ সিং এর ছেলে পঙ্কজ সিং, আপনি কি ফার্স্ট টাইম ডিবেটে বসেছেন? স্বরাজ, অনুরাগ ঠাকুর, প্রথমবার ডিবেটে বসেছেন, প্রেম কুমার ধুমালের ছেলে, এরা সবাই পরিবার সূত্রে রাজনীতি করছে। সুতরাং পরিবারতন্ত্রটা ভারতে এমন আমরা একটা সোশিও ইকোনমিক ক্লাস কন্ডিশনে বাস করি, পরিবারতন্ত্রটা চলে আসে। ইউএসএতেও বুশের ছেলে আরেক বুশ প্রেসিডেন্ট হয়েছিলেন। পরিবারতন্ত্রের রাজনীতিতে যে খুব বিরাট ভুল আছে এ কথা কেউ বলছে না, কিন্তু সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে বা আমরা যেটা ইন্ডাস্ট্রিতে মানে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছি, কিছুদিন আগে যেটা শুনতাম খুব চর্চায় ছিল, ভাইরাল একটা শব্দ নেপোটিজম। তো এই ধরনের শব্দগুলো তখনই নেগেটিভ সেন্সে ব্যবহার হয় যখন এখান থেকে কেউ সুবিধে পাওয়ার চেষ্টা করে। এখানে গান্ধী যেমন পলিটিক্সে এসেছিলেন, মা মারা যাবার পরে উনি কিন্তু সেইভাবে তার আগে পলিটিক্স করতেন না। হ্যাঁ, সঞ্জয় গান্ধী করতেন, রাহুল গান্ধীকে ঠিক আছে। আমি একটু আজকে ফোকাস করার চেষ্টা করি আলোচনাটায়। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যখন কথা হচ্ছে, আমি একটু এখানে থাকার চেষ্টা করব। আমার প্রশ্নটার উত্তরটা কিন্তু পাইনি, কেন অভিষেক ব্যানার্জি এবং কালীঘাটের ঠাকুর আগের স্যাম্পলে এখনো মেলানো হয়নি, যেখানে শিওর শট অভিষেক ব্যানার্জি জেলে যাবে, কেন এখনো মেলানো হয়নি? প্রমাণ যদি থাকতো বা তদন্ত যদি এগোনোর জায়গা থাকতো, তাহলে কি সেটা হতো? আমি আসছি কৌশিকদা, আমি একটু উত্তরটা নিয়ে নিচ্ছি আলসা থেকে চলে এসেছে গত সেপ্টেম্বর মাসে, এবং যদিও স্বয়ং শাসিত সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে এখানে চার্জদারও বলার কিছু নেই। স্বয়ংটা কে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু সেপ্টেম্বর মাসে সেই ফরেনসিক রিপোর্ট আসার পরও একবারও সিবিআই কিংবা ইডি সেটাকে খুলতে বলেনি, কিংবা অমিত শাহের হোম মিনিস্ট্রি সেটাকে প্রতিনিধি নেই, সিবিআই এর কেউ নেই, আমি কাউকে জিজ্ঞেস করতে পারছি না, প্রকাশ্যে আনেনি। সিবিআই এর রিপ্রেজেন্টেটিভ আছেন চার্লস বাবু, ওনাকে আরে আসলে আমি সিবিআই করি না ভাই, আমি বিজেপি করি। আমি সিবিআই এর ইনভেস্টিগেটিভ অফিসারও না, আমি বিপদে পড়ে গেলাম। আপনি আমার সিবিআই অফিসার কেন বানাচ্ছেন? আমি বিজেপি সিবিআই এর উত্তর দিতে পারেন। আপনারা জানেন কেন এখনো, যদিও আমরা অনেকবার সিবিআই এবং ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন করেছি, একটা ইন্টারেস্টিং অ্যানেকডোট, তার মানে এই নয় যে সিবিআই তদন্ত করে কি পেলো না পেলো আমি সেটা বলতে চাই। মণ্ডল কেন বেল পেয়েছে জানেন? আমি তো ভাই সিবিআই পাবলিক রিলেশন অফিসার না। আপনি হাসতে আরম্ভ করবেন। অনুব্রত মণ্ডল কেন বেল পেয়েছেন? ওনার পুরো বিচারধারাটা হয়েছিল পশ্চিমবঙ্গে, বাংলায় সবাই এখানে সাক্ষী দিয়েছিল,
তারপর ওনাকে যখন সুপ্রিম কোর্ট কিংবা তিহারে চলে গেল, তখন ওখানে ওনার যে সাক্ষীগুলো এসেছিল, 108 জন সাক্ষী দিয়েছিল, সেই সাক্ষীগুলো সব বাংলায় ছিল। 2 বছর ধরে সিবিআই ইডি সেই সাক্ষীগুলোকে হিন্দি কিংবা ইংলিশে ট্রান্সলেট করেনি বলে জাজ বলেছে এতদিন আমরা বসে থাকতে পারবো না, আপনারা যদি ট্রান্সলেট না করেন আমরা বেল দেবো। চিন্তা করুন, একটা সিবিআইডি 108খানা সাক্ষীর একটাও ট্রান্সলেট করতে পারেননি 2 বছর ধরে। না, বুঝতে পেরেছি কৌশিকদা, কিন্তু মুশকিল হচ্ছে এখানে আমার কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনো প্রতিনিধি নেই, আমি জিজ্ঞেস করতে পারছি না। আমি ক্ষমা প্রার্থী সেই কারণে আপনার কাছে। আমি একটা ব্রেক নেব, একটা ব্রেক নিই দাদা প্লিজ। আমি একটা বেশ বুঝতে পেরেছি, একটা বিরতি নেব প্লিজ, একটা বিরতি নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা অভিযোগ মারাত্মক উঠেছে, যে সেবাশ্রয়। আমি খুব ছোট করে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাইবো একটা ব্রেকের পর ফিরে এসে। কি অভিযোগ উঠেছে, কি হয়েছে, যে মহিলার সঙ্গে ঘটনা ঘটেছে, অর্থাৎ হাঁটুর ব্যথা নিয়ে এসেছিলেন, পা কেটে গিয়ে চলে গেছে, এরকম একটি মারাত্মক অভিযোগ করছেন সেবাশ্রয়ের ভুল ট্রিটমেন্টের কারণে। কি বলেছেন উনি শোনাবো আপনাদের, একটা বিরতির পর সঙ্গে থাকবেন। আমার এই যে পা কেটে বাদ চলে গেছে, এটাই আমার বড় কষ্ট, বড় দুঃখ। আমি তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম। আজ আমার পা নেই, আমি ইচ্ছা মতন হাঁটা চলা করতে পারি না। আমি এই বিছনাতেই আমার সমস্ত কিছু। এইটাই আমি চাই, সুষ্ঠু বিচার চাই। আমার পা ভুল চিকিৎসার জন্য বাদ গেছে, ভুল অপারেশন করার জন্য আমার পায়ে শিরা কেটে বাদ চলে গেছে। ডান পা যখন অপারেশন করে আমার সাকসেস হয়নি, এবং সেই পাটা আমার হাঁটুর অনেক ওপর থেকে কেটে বাদ দিতে হয়েছে। ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে ভুল চিকিৎসা হয়েছিল। আমি প্রথমে সেবাশ্রয়ে দেখিয়েছিলাম, নবরতন মডেল ক্লাব, ওইখানে বড় একটা সেবাশ্রয় হয়েছিল, সেইখানে আমাকে রেফার করেছিল। সেবাশ্রয়ের মাধ্যম দিয়েই আমি গেছি। এবারে আমার ছেলে বারংবার অভিষেক ব্যানার্জিকে জানাবার জন্য গেছে, কিন্তু ওই অয়ন তিনি আমার ছেলেকে বলেছে এসব তুচ্ছ কারণে উনি যোগাযোগ করেন না। উনি পাশে বসে চা খাচ্ছিলেন, কিন্তু কোনো কথা উনি শোনেননি। অভিষেক ব্যানার্জি বা ওই আপনার ওই যে অয়ন, আমি তো অভিষেককেই দায়ী করি। বিনামূল্যে চিকিৎসা পাবে, বিনামূল্যে, কিন্তু চিকিৎসার বদলে যে ভুল চিকিৎসা হচ্ছে, মানুষের যে ক্ষতি হচ্ছে, এটা তো আজকে প্রত্যক্ষ দেখা যাচ্ছে। জনতার মন বোঝা বা পেনিট্রেট করা মানুষের মধ্যে, আমি এখনো বলবো যে চার্লস দাও আমার সঙ্গে একমত হবেন, জননেত্রী বা বিরোধী নেত্রী বলতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো প্রথম 5-এ রাখবে ভারতের মানুষ, এবং চার্লস দাও বা বিজেপিও। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের পালস বোঝার চেষ্টা আদৌ করেছেন কিনা, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে সরাসরি কানেকশন করতে চেয়েছেন কিনা, আদৌ যেটুকু করেছেন সেটা লোক দেখানো কিনা, সেটা নিয়ে এখন তো প্রশ্ন তুলতে ইচ্ছে করছে। একটা মানুষ সমস্যায় পড়েছেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রতিনিধির কাছে যাচ্ছেন সমস্যাগুলো নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের কথা একা মালতী বিশ্বাস বলছে তা নয়, সেবাশ্রয় যারা গিয়েছেন তাদের মধ্যে যারা এখন মুখ খুলতে পারছেন ভরসা করে, তারা বেশিরভাগ মানুষ এই কথা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো দেখাই করতে পারেনি। জননেতা হয়ে ওঠার কোনো গুণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে কি? যদি থাকতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না হয়তো। সংগঠক হতে পেরেছেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? জননেতা হতে পেরেছেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? ভবিষ্যতে বিরোধী নেতা হতে পারবেন কি? বিরোধী দলনেতা হতে পারবেন কি? কোনোদিন কোনো সুযোগ যদি সেই রকম তৈরি হয় হতে পারবেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? নীলাঞ্জন, দেখুন, প্রথমত যেই পেশেন্ট এই কথাটি বললেন, যার পা অ্যাম্পিউটেড হয়েছে, তিনি বলছেন, তার ক্লেম হচ্ছে যে তার সাথে ভুল চিকিৎসা হয়েছে, এবং তার অভিযোগটা আমি যেটা বুঝলাম যে তিনি সেবাশ্রয় দেখাতে গেছিলেন, সেখান থেকে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে রেফার করা হয়েছিল। এবার সেখানে যদি কোথাও কোনো চিকিৎসার গাফিলতি হয়ে থাকে বা কোনো রকমের মেডিকেল নেগলিজেন্স হয়, তাহলে সেটা জানানোর জায়গাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, সেটা জানানোর জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। সেখানে তিনি যদি কমপ্লেন করেন তো সেই জিনিসটা দেখা হয়, এবং চিকিৎসায় গাফিলতি, ভুল চিকিৎসা এগুলো হয়, এগুলো দিজ আর অল পার্ট অফ দ্য সিস্টেম, এবং ভুলভ্রান্তি হয় বলেই তার চেকস অ্যান্ড ব্যালেন্সেস রয়েছে। এটার জন্য কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী আমি ঠিক বুঝলাম না। তবে আপনার সেকেন্ড পয়েন্টটা যেটা আপনি বলছেন, হ্যাঁ, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি দেখা করার চেষ্টা করেছিলেন, এটা তো তার চাহিদা হতেই পারে, যে আমি যাকে ভরসা করে যার হেলথ ক্যাম্পে গেলাম, সেখান থেকে একটা রেফার্ড হলাম, সেখানে আমি ভুল চিকিৎসার আমি ভিকটিম হলাম, তো তিনি চাইতেই পারেন অভিষেকদার সাথে দেখা করতে।
সেখানে তিনি একজনের নাম বলছেন। তুমি দেখা করতে পেরেছো অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি আগে দেখা করতে পারিনি, বা আমার দেখা করার আমার প্রয়োজনও পড়েনি সত্যি বলতে দেবারতীদি। আমার কাজ আমার মনে হয় দল আইডেন্টিফাই করেছিল, এবং আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতাম, সেখান থেকে আমাকে দল ওই যে অভিষেক দাই একবার বলেছিল যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পার্টি কর্মীদের খুঁজে নেবে, তো সেই খুঁজে আমাকে নিয়েছে। যাই হোক, দ্বিতীয় পয়েন্টটাও খুব সিগনিফিকেন্ট, যে অভিষেক দাকে ঘিরে এই যে তার টিম বা তার অফিসে এমন কিছু লোকজন থাকতো যারা তার কাছে কাউকে ঘেঁচতে দিত না, এটা ফ্যাক্ট। এটা মমতাদির জন্য ঠিক যেরকম এই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, এরা মানে কিচ্ছু কথা বলতে দিত না। বড় আমি তো আগের দিন তো কল্যাণ ব্যানার্জিও বলছেন যে কিছুই কথা বলতে দিত না। একই রকমভাবে অভিষেকদার টিমেরও এরকম কিছু জন, তারা মনে করতো তারাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারাই যে কোনো প্রবলেম সলভ করে দিতে পারেন, যে কোনো দরকার হলে তার সাথে। কিন্তু মানুষ তো একটা তো ট্যাঞ্জিবল একটা তো কানেকশন চায়, লিডারের সাথে তো কানেকশন চায়, বা তার যদি দুঃখ বেদনা এটা হয়তো অভিষেকদার কান অবধি কখনো পৌঁছায়নি। এইটা আপনার সেকেন্ড পয়েন্টে আমি আপনার সাথে সম্পূর্ণ সহমত, যে একজনকে যদি জননেতা হতে হয় তো তাকে জনগণের কথা, তাদের বক্তব্য, তাদের অভিযোগ শুনতে হবে। সে শোনার সুযোগটা অভিষেকদা গত 5 বছরে কতটা পেয়েছেন, আমি অ্যাটলিস্ট সেই ব্যাপারে সন্দেহ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবার করছেন। শুভেন্দু অধিকারী তো আজকের নেতা নন। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের ছিলেন, উনি একদম কাউন্সিলর বয়স থেকে তিনি প্রথমে কংগ্রেসের কাউন্সিলর ছিলেন, পরবর্তীকালে তৃণমূলে যুক্ত হয়েছেন, দীর্ঘদিন উনি ইলেকশনে হেরেওছেন। তারপরে উনি অবশ্যই উনি জনগণের সাথে কানেক্টেড একজন নেতা। উনি প্রথম দিকে ওনার রাজনীতি হয়তো পূর্ব মেদিনীপুর কেন্দ্রিক ছিল, কিন্তু উনি তৃণমূল কংগ্রেসের একদম শীর্ষস্থান অবধি গেছেন। তিনি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। তো সেই হিসেবে শুভেন্দু অধিকারী যেরকমভাবে রাজনীতিটাকে করেছেন বা পারসিভ করেছেন, তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যেই জার্নি সেটা হয়তো আলাদা। এবং সেখানে এগিয়ে রাখলে আমি এখানে এগিয়ে পিছিয়ে না, আমি বলছি শুভেন্দু অধিকারী অনেক দিন মানে অ্যাটলিস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করেছেন। তো একজন জননেত্রীর সাথে এতটা ক্লোজলি যখন কাজ করছেন, এবং বিরোধী জননেত্রী, এটা আপনি দেখুন অভিষেকদা রাজনীতি কবে জয়েন করেছেন? অভিষেকদা জয়েন করেছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক। নীলাঞ্জন, তাহলে তুমি বিরোধী জননেত্রীর সাথে না, প্রথমত আমি ধরে নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, এবং তিনি যা বলেছেন সত্যি কথা বলেছেন। 2 বছর বয়স থেকে যদি রাজনীতি করে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ছোট থেকে ও আমাকে দেখেছে, আমার রাজনীতি করতে দেখেছে, আমার মাথা ফেটে গেছিল তখন ও, মানে এটা হয়, এটা একটা এইটাকে নিয়ে খিল্লি করার কোনো বিষয় এটা তাহলে না, খিল্লির ব্যাপার নয়, এটা উনি বলেছেন। এটা উনি বলেছেন ছোট থেকে ও একটা যুব কংগ্রেসের পতাকা নিয়ে বলতো যে দিদিকে মারলে কেন জবাব দাও। এটা মুখ্যমন্ত্রী একটা বক্তব্য রেখেছেন, তার সাথে তার মানে এটা নয় যে 2 বছর বয়স থেকে রাজনীতি। ঠিক আছে, আমি ছেড়ে দিলাম সেটা। তুমি আমাকে তাহলে বলো, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে শিখে রাজনীতি শিখেছেন, রাজনীতিটা কিভাবে করতে, আমি তোমার কথা ধরে নিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখতে পারলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দেখুন বয়সটা তো একটা ফ্যাক্টর। শুভেন্দু অধিকারীর কত বয়স? শুভেন্দু অধিকারীর আমি খুব ভুল না করলে 57 বয়স। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার থেকে ঠিক 20 বছরের ছোট। তো সেই 20 বছর পরে উনি শুভেন্দু অধিকারীর মতো হতে না, আমি সেটা বলছি না, আমি বলছি যে শুভেন্দু অধিকারীর সেই চান্সটা হয়েছে, ঠিক যেরকম আমিও মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী, আজকের দিনেও তিনি বিরোধী নেত্রী, তার সাথে আবার কাজ করার সুযোগ পাওয়াটা আমার কাছে গর্বের। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেই সুযোগটাও পাননি। তিনি পড়াশোনার কারণে দিল্লিতে মানে হায়ার স্টাডিজ করার কারণে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই রাজনৈতিক সতীর্থ হয়ে উঠতে পারেননি, সেই সুযোগটা পাননি। এটা বয়সের বিষয়। তোমার কি মনে হয় নীলাঞ্জন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরেকটু হাত পাকানো উচিত ছিল, তারপর রাজনীতিতে নামা? হয়তো এবং অবশ্যই, এবং সেখানে আইপ্যাক এবং এই যে তার এই টিম এই সমস্ত ভুলভাল লোক, এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যারা থাকতো, তোমার কথা অনুযায়ী যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছতে দিত না, তাদের ব্রেন চাইল্ড নয় আইপ্যাককে নিয়ে আসা। আইপ্যাককে নিয়ে আসার কথা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং ভুল হয়েছে। অভিষেকদা তো স্বীকার করেছে। আমি একটা ইন্টারনাল মিটিং এর কথা বলতে পারি আপনাকে। ইন্টারনাল মিটিং এ অভিষেকদা তো দেখুন মানুষ তো ভুল থেকে শেখে, ভুল থেকে আমরা শিখবো। কেউ পারফেক্ট নয়, তৃণমূল কংগ্রেস দাবি করে না পারফেক্ট। এই পারফেক্ট একমাত্র একজনই ভারতবর্ষে পারফেক্ট একজনই নিজেকে দাবি করেন, তিনি নন বায়োলজিক্যাল। চার্লস দা, দেখুন আমি প্রথমেই বলবো যে একটু আগে যে মহিলার বাইট দেখাচ্ছিলেন, যে এই বাংলার রংবাজ ছেনো মাস্তান তার সেবাশ্রয়ে গিয়ে তার ভুল চিকিৎসা হয়েছে এবং তার পায়ের পা বাদ গেছে নাকি বলছিলেন। কি ভয়ঙ্কর অবস্থা দেখুন, একটা গরিব মহিলা, তার ভুল চিকিৎসা হলো ওই বাংলার রংবাজের সেবাশ্রয়ে গিয়ে। আর এই বাংলার রংবাজ যে জীবনে কোনো ভালো চাকরি করেনি, যে কোনোদিন কোনো ব্যবসা করেনি, সে তার চোখের চিকিৎসা করতে চলে যাচ্ছে ইউএসএতে, তাও কোথায় করছে?
ইউএসএতে যে হসপিটালে উনি চোখের চিকিৎসা করেছেন, যেখানে ইউএসএর যারা আদানি আর যারা রিলায়েন্স গোষ্ঠীর যারা টপ, হ্যাঁ, মুকেশ আম্বানি, তারা চিকিৎসা করে, সাধারণ বড় লোকেরা যায় না। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করতে চলে গেল। আমার তো মনে হয় যে এই টাকা কোত্থেকে এলো। এই যে আমরা কদিন আগে জানতে পারলাম কেম্যান Investigation করুন না, এটা TV তে বলার কি মানে? কেম্যান আইল্যান্ড নামে একটা দ্বীপপুঞ্জ আছে, যেখানে বোঝা যাচ্ছে যে যেটা গ্লোবাল ইনভেস্টমেন্ট একটা কোন জায়গা, দ্বীপপুঞ্জ? সেখানে এটা কি Epstein-এর ওই দ্বীপপুঞ্জ? সেখানে ওখানে একজন গিয়ে নেচে সেখানে এসেছে? অভিষেকের কত টাকা অলরেডি ডাম্প করা আছে, অলরেডি ইডি সিবিআই তা তদন্তে নেমেছে। এগুলো একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে, একটু আগে আমার কো প্যানেলিস্ট তিনি বলছিলেন যে তারা নাকি অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করতে পারতেন না, তার কোনো অভিষেককে ঘিরে থাকতো। কিন্তু অভিষেক যার সঙ্গে দেখা করার, আপনি মাল দিতে পারেননি, দেখা করেননি। অভিষেক দেখা করতো কুন্তলদের সঙ্গে, অভিষেক দেখা করতো দেবরাজদের সঙ্গে, তাদের সঙ্গে দেখা করে নিত। কিন্তু নীলাঞ্জনদের পাত্তা দিত না। নীলাঞ্জন টাকা দিতে পারেনি, নীলাঞ্জন যদি টাকা নিয়ে যেত, নীলাঞ্জন দেখা করতে পারতো, কোনো অসুবিধা ছিল না। আসলে এই অভিষেক বা এই জাতীয় যে ক্যারেক্টারগুলো আছে, এরা দেখুন, আমরা ছোট থেকে বাংলার রাজনীতিতে কাদের দেখে বড় হয়েছি, যে মহাপুরুষদের দেখে বড় হয়েছি। আমি তো মনে করি যে অভিষেক বা এই ধরনের মানুষগুলো বাংলার রাজনীতিতে এরা কালিমালিপ্ত কতগুলো ক্যারেক্টার। ইতিহাস যখন লেখা হবে তখন অভিষেক ব্যানার্জিকে বাংলার রংবাজ এবং ভাইপো হিসেবেই থাকবে। অভিষেক ব্যানার্জিকে কেউ কখনো রাজনীতিবিদ হিসেবে দেখাবে না। কিন্তু রাজনীতিবিদ হিসেবে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, তিনি রাজনীতিক শুধু বলবো না, প্রশাসক হিসেবেও যা করেছেন বা যা করছেন এখনো পর্যন্ত, কারণ একদম শিশু এই সরকার। এক্ষুনি যদি আমি বলি আমার প্যানেলিস্টদের পয়েন্ট দিতে, তাহলে হয়তো তারা প্রত্যেকে দিয়ে উঠতে পারবেন না, কারণ একটা সরকারকে অন্তত কিছুটা সময় তো দিতে হবে, 2 মাসে এটা বলা সম্ভব নয়। কিন্তু যেটুকু উনি করছেন বা যা উনি করছেন, সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন এখানে তোলার কোনো অবকাশই নেই। মানে শুভেন্দু অধিকারী, আমি আসছি শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ সফরে রয়েছেন। আমি আসছি নীলাঞ্জন, আমি আসবো তোমার কাছে, আসবো। মুর্শিদাবাদ সফরে রয়েছেন এবং এই মুর্শিদাবাদ যখন তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী ছিলেন, সেই সময় মুর্শিদাবাদের দায়িত্ব শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছিল এবং উনি জানেন কোথায় কোথায় কি সমস্যা থেকে থাকতে পারে। তিনি আজকে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে যা বক্তব্য পেশ করেছেন, আগামী দিনে ঠিক সেই জায়গাগুলো মেরামতির ডেফিনেটলি চেষ্টা হবে, এই আশা আমরা শুভেন্দু অধিকারীর কাছ থেকে করতে পারি। কিন্তু খুব ভাইটাল একটা জায়গা, যেটা খুব আলোচনার যেহেতু খুব বেশি পরিসর আর বাকি নেই, খুব ভাইটাল একটা জায়গা একটু ধরার চেষ্টা করব। অনেক বক্তব্যের মাঝখানে বিরতির পর ফিরে এসে সেই বক্তব্য কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের, এবং তারপরে আলোচনার অবকাশ রয়েছে খুব স্বল্প সময়ের জন্য। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। মুর্শিদাবাদ জেলায় সার্বিক ডেভেলপমেন্ট আমরা করব, ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকবে, রেল লাইন ভাঙা, রেল জ্বালানো, বাস পোড়ানো, থানা পোড়ানো, বিডিও অফিস জ্বালানো, পুলিশকে মারা, পুলিশকে শাটারের ভিতরে ঢুকতে হওয়া, এইসব অতীত। আর এখন থেকে এগুলো হবে না। নারী সুরক্ষার ক্ষেত্রে, কন্যা সুরক্ষার ক্ষেত্রে, বর্ডার এলাকায় নারী পাচারের ক্ষেত্রে আমরা বলেছি পুলিশকে কঠিন এবং কঠোর ব্যবস্থা নিতে, এবং এই সংক্রান্ত যত কনভিকশন হয়ে গেছে লোয়ার কোর্টে, আপার কোর্টে গিয়ে আটকেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি আপনি স্পেশাল পিপিদের সঙ্গে কথা বলে, কলকাতায় এজি ডবল এজির সঙ্গে কথা বলে এগুলো ত্বরান্বিত করুন, যাতে তারা প্রকৃত কনভিকশন। এছাড়াও গঙ্গা ভাঙন বা বর্ডার সিকিউরিটি নিয়ে একাধিক কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। খুব স্বল্প পরিসরে এই আলোচনাটায় একটু এবার আসতে হবে। আমি চার্লসদার কাছে যাব। চার্লসদা, এই যে বক্তব্যটা শুভেন্দু অধিকারী রেখেছেন, তিনি বলছেন যে রেল লাইন ওপড়ানো, বাস জ্বালানো বা সরকারি সম্পত্তি নষ্ট, এইগুলো করা চলবে না। মুর্শিদাবাদ বদলে গেছে কি, এটা কি আমরা ধরে নিতে পারি ওনার বক্তব্য থেকে? বা আগামী দিনে এই সরকার, আমি আবার বলছি খুব স্বল্প সময়, বদলে যাবে কি? যা মুর্শিদাবাদের চেনা ছবি, যা গন্ডগোল, অশান্তি, কথায় কথায় আগুন জ্বালিয়ে দেওয়া, যা দেখেছি এর আগে, সেইগুলোকে এবার কড়া হাতে দমন করা সম্ভব হবে? দেখুন, আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের চ্যানেল তো প্রচুর মানুষ দেখেন, আমি একটা কথা বাংলার মানুষকে বলতে চাই, ভারতীয় জনতা পার্টিকে মানুষ আশীর্বাদ করে আমাদের ক্ষমতায় নিয়ে এসছে ঠিকই, কিন্তু মনে রাখতে হবে বাংলার বুকে এই যে অতি বামপন্থা এবং জিহাদি মৌলবাদ এবং তৃণমূল আশ্রিত জিহাদিরা, যারা এতদিন সিএএ এবং ওয়াকাফের নামে যেভাবে রেল লাইন উপড়ে দিয়েছে, রেলের সম্পত্তি ভাঙচুর করেছে এবং দিনের পর দিন পশ্চিমবঙ্গে থেকে অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি ন্যাশনাল যে কার্যকলাপ চালিয়ে গেছে, এরা কিন্তু ঘাপটি মেরে বসে আছে।
ঘাপটি মেরে বসে আছে খুব বড় রকমের কোনো ষড়যন্ত্র করে বাংলায় অশান্তি পাকানোর জন্য। এই জন্যে আমি প্রথমেই শুভেন্দু অধিকারীর যে সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ধন্যবাদ জানাবো। তিনি বিষয়টি প্রথম দিন থেকে বুঝতে পেরেছেন বলেই উনি বারুইপুরে বলেছিলেন এই যে অতৃপ্ত আত্মা, বারুইপুর দেখুন ওটা কিন্তু একটা সিমটমস, যে হঠাৎ একটি ইনোসেন্ট হিন্দু ছেলে, তাকে সকালবেলা ঘুমোচ্ছিল বেচারা, তাকে ঘুম থেকে তুলে নিয়ে এসে 100-150 এই মৌলবাদীরা, জেহাদিরা, তারা তাকে পিটিয়ে মেরে দিল, ইনোসেন্ট ছেলে। শুভেন্দু অধিকারী ঠিক জায়গায় ধরেছেন যে এই ধরনের অতৃপ্ত আত্মা, অতিবাম এবং জিহাদি এবং যারা 0 থেকে 1 হয়েছে, তাদের আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, তাদের ছাড়া হবে না, এদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এই ব্যাপারটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা দীর্ঘদিন এই মুর্শিদাবাদ বেসব অঞ্চলে গিয়েছি। মমতা ব্যানার্জির আমলে যেটা ছিল, ওখানে মমতা ব্যানার্জির যে প্ল্যান বি, হুমায়ুনকে তিনি রেখে দিয়েছিলেন। হুমায়ুনের মুখে আপনারা শুনেছেন যে 70% টামরা আর হিন্দুরা 30%, যখন তখন ভাগীরথীর নদীতে আমরা কেটে ফেলে দিতে পারি। কদিন আগে হুমায়ুন আবার হুমকি দিয়েছে, যেখানে ওকে হুমায়ুনকে শুভেন্দু অধিকারী অ্যাসেম্বলি দাঁড়িয়ে বলে দিয়েছে বাবরি মসজিদটা হবে। এবং বাবরি মসজিদ করার জন্য শিলান্যাস করেছে। বাবরি মসজিদ জীবনেও হবে না, ও শিলান্যাস অবধি থাকবে। শিলান্যাস মমতা ব্যানার্জি করতে দিয়েছিলেন। মুসলিম সম্প্রদায়ের এত মানুষ ইট বয়ে বয়ে নিয়ে এলো বিভিন্ন রাজ্য থেকে। থাক, দেখুন আমাদের বক্তব্য, আমরা তো এখানে হিন্দু মুসলিম করতে আসিনি, আমরা বিশ্বাস করি সবকা সাথ সবকা বিকাশে। আমাদের বক্তব্য হচ্ছে একটাই, যে যখন কোনো উন্নয়ন হবে, উন্নয়ন সবার জন্যই হবে, কিন্তু আপনি পশ্চিমবঙ্গে থেকে, পশ্চিমবঙ্গের মাটিতে বসে ভারত বিরোধী, পশ্চিমবঙ্গ বিরোধী কোনো কাজকর্মে আপনি লিপ্ত হতে পারবেন। আচ্ছা নিরঞ্জন, দেখুন এই চার্লসদা যেটা বললেন সবকা সাথ সবকা বিকাশ, এই কথাটা সেই জন্যই 200 কোটি মানুষকে করোনার সময় যখন মোদিজি আমি বলছি ফ্রি ভ্যাকসিন দিয়েছিলেন, সেখানে কিন্তু হিন্দু মুসলিম দেখা হয় সবাই দিয়েছিলেন, সবাই মিলে চেপে ধরার পরে। তার আগে তো বলেছেন কিনতে হবে কেন্দ্র থেকে। যাই হোক, এবার এই সবকা সাথ সবকা বিকাশ, তামান্নাকে কিন্তু তামান্নার দোষীদের আমরাই শাস্তি দিয়েছি। না তার আগে শাস্তি পেয়েছিল, কিন্তু তারপরে না আপনারা কি করছেন সেটা মানুষ দেখছে। কিন্তু সবকা সাথ সবকা বিকাশ, এটা মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে যিনি মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন বন্ধ করো, নেই চাইয়ে মাইনরিটি মোর্চা। আজকে আমাদের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট বসে আছে। তো যাই হোক, এবার এই যে উনি যে কথাগুলো বলছেন, এই যে মুর্শিদাবাদে গিয়েও যে কথাগুলো বলছেন, যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা এই রেল লাইন উপড়ে ফেলা, রেল লাইন উপড়ে ফেলতে আমরা বারুইপুরেও দেখলাম। কি করতে পারছেন তিনি? তার পুলিশ প্রশাসন কোথায়? মানে আমি ছেড়ে দিন, তৃণমূলের মিছিলে গুন্ডা ঢুকিয়ে অ্যাটাক করানো, লিঞ্চিং করা, এটা তো একটা বুঝলাম, কিন্তু যেখানে একটা এরকম সেন্সিটিভ ঘটনা ঘটেছে, যেখানে একটা বাচ্চা মেয়ে 11 বছরের অপরাজিতা যখন মানে গণধর্ষিত হয়ে মারা গেছে, সেখানে ল অ্যান্ড অর্ডার সামলাতে পারলেন না। একটা মব লিঞ্চিং, একজন সে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন নিরপরাধ একজন ব্যক্তি সে মারা গেল, এই জিনিসটা হতে দিলেন তিনি? একজন নিরপরাধ হিন্দু সে মারা গেল, মানে হিন্দু আজকে কার আন্ডারে? এনকাউন্টারের পরেও তো তোমরা সমালোচনা করো। না এনকাউন্টার কার করেছে? এনকাউন্টার তো করেছে যে সাক্ষী দিচ্ছিল, তিনি অভিযুক্ত, নিশ্চয়ই অভিযুক্ত, আমি সেটাকে অস্বীকার করছি না, কিন্তু তিনি কিন্তু রাজসাক্ষী ছিলেন ওই পুরো ঘটনায়। তিনি একের পর অবশ্যই, এবং আমরা এখনো জানতে চাই সেই রাজাকে, যেখানে যখন ক্রাইম রিকনস্ট্রাকশন হচ্ছে সেখানে একজন রাজার নাম উঠলো, যিনি কিনা অটো চালক, যিনি পার্টির লোক, এবং যার ছবি আমি শেষ করি। মুর্শিদাবাদের নিয়ে উনি যেগুলো বললেন, নারী সুরক্ষা, পুলিশের মানে সক্রিয়তায় যেগুলো উনি বলছেন, নিচে লুকাবে না পুলিশ। না, পুলিশকে তো আমরা দেখছি, পুলিশ কি করছে, চুপচাপ দাঁড়িয়ে আছে রাস্তায়, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। এইটা হচ্ছে পুলিশের আজকের দিনে ভূমিকা। আগের দিন যখন হাজরাতে এরকম একটা তাণ্ডব হলো, 21শে জুলাইয়ের মতন একটা কিছু হাজরাতে ওইটাও তুমি নিশ্চয়ই ইনক্লুড করছো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কর্মীকে চড় মেরে দিলেন। না, চড় উনি মারেননি, উনি সবাইকে সরাচ্ছিলেন। আমরা ছবিতে তো দেখছি চড় বলি না, আপনি ডাইজেস্ট করতে পারবেন না। আপনি ছবির কথা বলে ভাই দেখো, এই ফুল ফ্রেম দেখাই প্লিজ। না তুমি যখন এই কথাটা বলছো, তুমি এই কথাটা বলছো, আমি বলছি এটা চড় নয়, উনি বলছে বেশ করেছেন, উনি বলছেন স্নেহের পরশ। এটা কি স্নেহের পরশ? এটা স্নেহের পরশ, এটা স্নেহের পরশ, স্নেহের পরশ। এই স্নেহের পরশ অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথায় দিয়েছে, এটা আমার পার্টির ব্যাপার। এই স্নেহের পরশ কি মাথার উপরে, মাথার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় ছিল? এটা ইন্টারনাল ম্যাটার, এইটা নিয়ে আপনি ডাইগ্রেস করতে পারবেন না। আমি জানতে চাইছি না, আমি নিজে একজন এই যে লিঞ্চ মবের
শিকার হয়েছি। আমি তুমি যদি আমি হয়ে থাকো, victim, আমরা নিন্দা আমি করছি, victim, কড়া না, আপনি- নিন্দা করছি। না না, আপনি নিন্দা করে কিছু হবে কড়া না। নিন্দা করছি, এটা পুলিশ হওয়ার কথা নয়, এটা হওয়া পুলিশ উচিত নয় যদি তোমার এটা হয়ে থাকে। ভুল, তোমার এটা হয়ে যদি থাকে। হয়ে থাকে আচ্ছা, না, কৌশিকদা, আপনি জানেন না, এটাই অবাক লাগছে। ন্যাশনাল মিডিয়া জেনে গেল, আর আপনি কৌশিকদা, জানেন না। কৌশিকদা, সময় শেষ হয়ে এসছে, একটুখানি বলুন। আচ্ছা, আজকে চার্লস বাবু যেটা বললেন যে মানে যেটা ওনার বক্তব্য ছিল, সংখ্যালঘুদেরকে আর বাড়তে দেওয়া হবে না। সংখ্যালঘু মানে কিন্তু শুধু মুসলমান নন, সংখ্যালঘুদের বাড়তে দেওয়া বলিনি। খ্রিস্টানও হয়। আমি এবং সংখ্যালঘুদের বাড়তে শিলিগুড়িতে দেওয়া হবে না বলিনি। আমি anti-national force-এর কথা বলেছি। শুভেন্দু Hello, try to মুখার্জি যেদিন understand, আমি শুভেন্দু অধিকারী anti-national যেদিন force-এর কথা ভোটে বলেছি। জিতেছিলেন, উনি সেদিনকে যে আমি দাঁড়িয়ে সংখ্যালঘুদের ভবানীপুরে কথা বলেছিলেন, বলিনি। আমি মুসলমানদের কথা শুনবো না, আর ওনারা আমি- আমাকে ভোট আমি দেয়নি। anti-national হ্যাঁ, force-এর ঠিক আছে, কথা বলেছি। ঠিক আছে, আমি উইথড্র করছি। আমার বক্তব্যটা ওখানে না। আজ শিলিগুড়িতে গতকাল কিংবা পরশু দেখলাম একটা চার্চের মাথায় উঠে তার ক্রস ভেঙে দেওয়া হচ্ছে, উপড়ে ফেলা হচ্ছে, এবং সেখানকার যারা খ্রিস্টান সম্প্রদায়ের মার্জিনালাইজ লোকজন, তাদেরকে থ্রেট করা হচ্ছে। এটা আপনিও দেখেছেন, আমরাও দেখেছি। চার্চদা, নিন্দা করুন আপনি, আমরা নিন্দা করুন। এইটা আপনি বলুন। দেখেছি। সেখানে শঙ্কর ঘোষের ছেলে ডন বস্কোতে পড়াশোনা করছে। আপনাদের এই সম্পর্কে একটা বক্তব্য পাইনি, কারণ সেটা হচ্ছে আপনি আপডেটেড নন, আপনাকে বলে দিই অলরেডি দুজন অ্যারেস্ট হয়েছে। না, না, এটা আপনি করেছে updated কারা? নন। কারা করেছে? কোনো বক্তব্য নেই, আপনার কোনো দলের লোকেরাই তো নিন্দা নেই, আপনার কোনো দলের নিন্দা লোকেরাই নেই। তো করেছে। আপনি এখানে দাঁড়িয়ে নিন্দা আচ্ছা, মাওয়ালি, যারা করেছে তারা তৃণমূল। চার্লস বাবু, আপনি এখানে বসে নিন্দা করুন, বলুন যেটা হয়েছে অন্যায় হয়েছে, এটা আর করা হবে না। ইতিমধ্যেই আপনি statement- নিন্দা করুন, নিন্দা করুন, ইতিমধ্যে আপনি statement দেওয়া হয়েছে, আপনি জানেন, আপনি তাই তো এখানে বলছি আপনাকে। বসে নিন্দা করুন, হিন্দুরা খারাপ কাজ করেছে। কোনো ধর্মীয় জায়গায় কোন রকমের অ্যাটাকে ব্যাপারে ভারতীয় জনতা পার্টির একটাই স্ট্যান্ড, সেটা জিরো টলারেন্স। আরে আপনারা তো বাবরি মসজিদটা ভেঙেছিলেন। আপনি ক্ষমতা থাকলে এখানে কি আশ্চর্য কথা। আজকে সময় শেষ, একদম আপনার সময় শেষ। ক্ষমতা নেই। প্রত্যেককে ধন্যবাদ জানাবো। কৌশিকদা, আজকে একদম সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুন।